আমি বেঁচে নেই। ছোটকালে মাকে হারিয়েছি। মা মারা যাবার পর দাদি অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। মায়া, আজ স্কুলে যাবি না মা? না দাদি, আজ আমি তোমার সঙ্গে বাড়ির সব কাজ করব। আর হ্যাঁ, তুমি কাল থেকে আর বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে না। আমি তোমার সব কাজ করে দিয়ে আসবো। তুমি শুধু খাবে আর আরাম করবে। না মায়া, আমি চাই তুমি ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। তারপর আমি বসে বসে খাবো আর আরাম করব। আজ থেকে প্রায় 1 মাস আগে আমার দাদিমার ভীষণ জ্বর এলো। আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না দাদিমার সুচিকিৎসা করার জন্য। এভাবে দিন যেতে থাকলো। ধীরে ধীরে দাদিমা আরো বেশি অসুস্থ হতে শুরু করলো। ঘরে জমানো যেটুকু টাকা ছিল তা ওষুধ কিনে শেষ হয়ে গেছে। আমি ভেবে পাচ্ছিলাম না আমি এখন কি করব। কোনো পথ খুঁজে না পেয়ে আমি তোমার বাবার দোকান থেকে বাকিতে ওষুধ কিনে নিয়ে আসতাম। প্রতিদিন প্রায় 200 টাকার ওষুধ লাগতো। এদিকে দাদির অসুস্থতা সহ দোকানের বাকিটা বৃদ্ধি হতে থাকলো। আজ থেকে আনুমানিক 15 থেকে 16 দিন আগে দাদিমা আমাদের ছেড়ে চলে গেল। দাদিমা ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ ছিল না। এরপর আমার সাথে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যেদিন দাদিমা মারা গেল ঠিক তার পরের দিন সকালবেলা তোমার বাবা আমার বাড়িতে এলো। বাড়িতে কেউ কি আছো? কে? আমি তোমার অমল কাকু। একটু বাহিরে এসো। আমি দরজাটা খুলে দিতেই তোমার বাবা আমাকে বলল, শোনো মায়া, দোকানে তোমার অনেক বাকি হয়েছে। 2 দিনের মধ্যে আমার টাকাটা পরিশোধ করে দেবে, নয়তো ভালো হবে না বলে দিলাম। অমল কাকু, আমার কাছে একটি টাকাও নেই। আমি আপনাকে কি করে টাকা দেব? এসব আমি কিছু বুঝি না বাপু। তোমাকে 2 দিন সময় দিলাম, এটাই ফাইনাল। 2 দিনের মধ্যে টাকা রেডি করে রেখো। এটি বলে অমল কাকু চলে গেল। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না তোমার বাবার টাকাটা কিভাবে পরিশোধ করব। আমার কাছে কোনো পথই খোলা ছিল না। আমি কোনো পথ খুঁজে না পেয়ে সেদিনই কাজের খুঁজে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ খোঁজার পর কেষ্ট কাকার বাড়িতে কাজ পেলাম। সারাদিন বাড়ির কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরছিলাম। তারা আমার থেকে অনেক পরিশ্রম করিয়ে নিত। এভাবে দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেল। 2 দিন পর আবার তোমার বাবা আমার বাড়িতে এলো। কই মায়া, দাও দেখি আমার টাকাটা দাও। অমর কাকা, আপনি আমাকে আরেকটা মাস সময় দিন। আমি একটা বাড়িতে কাজ পেয়েছি। প্রথম মাসের মাইনে পেলেই আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। এমনিতেই তোমাকে অনেক সময় দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা অফার দিচ্ছি। তুমি আমার সঙ্গে মাত্র 1টি রাত কাটাবে, তাহলেই তোমার টাকা সব পরিশোধ। যাও। ছি ছি কাকা, আপনি এসব কি বলেন? আপনি আমার বাবার মতো। এরপর তোমার বাবা আমার সঙ্গে অনেক জোর জবরদস্তি শুরু করলো। বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। এরপর এই ঘটনাটি আমি যেন কাউকে না বলতে পারি, তাই সে আমার মুখে বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেলে আর আমার লাশটি ফানে ঝুলিয়ে দেয়। ইস,
মনে হয় মেয়েটি দাদির সুখ সামলাতে পারেনি, তাই দাদি মারা যাবার পর নিজেও এ ধরনের একটি কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ছোটকালে মেয়েটা বাবা মাকে হারিয়েছে, দাদি তাকে অনেক ভালোবেসে বড় করেছে। কি আর করার, চলো শ্মশানে নিয়ে গিয়ে মেয়েটার শেষ কাজ সেরে ফেলি। দাদা, মেয়েটি আত্মহত্যা করেছে, একে কি শ্মশানে পোড়ানো ঠিক হবে? কেন রে, সেও তো মানুষ, হয়তো কোনো বিপদে পড়েই এ কাজ করেছে। এরপর গ্রামের সকলে মনে করলো আমি আত্মহত্যা করেছি। সেদিন তোমার বাবা দোকান শেষ করে বাড়ি ফিরছিল। রাত্রি তাকে একা এই ব্রিজে পেয়ে আমি তাকে নরকে পাঠিয়ে দিয়েছি। এখন তুমি বলো, আমি ভুল কি করেছি? মায়ার কথাগুলো শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি যে বাবাকে এতদিন এত ভালোবেসেছি, আজ তার উপর আমার ঘৃণা হচ্ছে। বারবার শুধু মায়ার কথাই আমার মনে পড়ছে। মন চাইছিল গ্রামের সকলকে বলেই মায়া আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তা সম্ভব নয়। আমার বাবার পাপের ফল তিনি এই পৃথিবীতেই পেয়েছেন।